অনেক দিন পর আজকে এত সকালবেলায় ঘুম থেকে উঠেছি। জানো তো, এখন প্রত্যেকটা দিন একটা একটা করে চলে যাচ্ছে আর একটা একটা করে আমার চিন্তা বেড়ে যাচ্ছে। এক তো বাবানের অনুষ্ঠান নিয়ে, সেটা তো একটা চিন্তারই বিষয়। কারণ দেখো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সব কিছু তো বলতে বলতেই রেডি থাকে না, সব জোগাড়জান্তি করতে একটু টাইম লাগে। আর এই কটা দিন ধরে দেখেছি রাত্রিবেলার ঘুম যেন আমার একদম উড়েই গেছে। এমনটাই হবে, যেই কটা দিন বাকি আছে, যতদিন অনুষ্ঠানটা না যাচ্ছে, আমি মনে হয় শান্তিতে একটু নিঃশ্বাসও নিতে পারবো না। আজকে অনেক সকালবেলা ঘুম ভেঙে গেছে, প্রায় তখন বাজে 5:30 পৌনে 6টা। দোনোমনো করছিলাম কি করব, ছেলেকে কি তুলে এই সময় দুধ খাওয়াবো, তারপরে ভাবলাম না। প্রায় ঘন্টাখানেক শুয়ে শুয়ে ফোন দেখলাম। 6:30টার সময় ছেলেকে তুলে দুধ খাওয়ালাম, আর এখন ঘড়িতে বাজে 7টা। ভাবলাম কি করব, বাইরে এসে অনেকক্ষণ পায়চারি করছিলাম। তারপরে ভাবলাম না, বেলা করলে তো এই কাজগুলো আর হয় না। ছেলে একবার জেগে গেলে তারপরে আর ঠিক করে কাজ করতে পারি না। কারণ এখন যেহেতু মনার সামনে পরীক্ষা, মনাকে তো ওর ভাইকে দিই না বললেই চলে, ও কিন্তু পড়া নিয়েই এখন আছে। তো সেই কারণে এক্সট্রা একটা বাড়তি কাজও আমি ঠিক করে করতে পারছি না। আর অনেক দিন পর আজকে আবার ছাদে উঠলাম, কেন বলো তো? পা ব্যথার জন্য ঠিক করে সিঁড়ি ভেঙে উঠতেই পারতাম না। আর জানো তো, তোমাদের দাদাভাই সিঁড়িটা বসিয়েছে ঠিকই লোক দিয়ে, আমার কথা না শুনে করেছে তো। মানে সিঁড়িটা উঠতে এত কষ্ট হয়, ছাদে যাওয়ার কথা শুনলেই যেন কান্না পেয়ে যায়। সিঁড়িটা আমাদের হয়ে গেছে পুরো খাড়া, আর আরেকটু ঢাল যদি হতো তাহলে উঠতে সুবিধা হতো। কোনো কিছু হাতে নিয়ে উঠতে সিঁড়িটায় হয় অসুবিধা। যাই হোক, ঝাঁটা বালতি সব নিয়ে দেখো চলে এসেছি ছাদে। ভাবলাম এই সকাল টাইমটা মনা পড়ছে, আমিও উঠে বাইরে চলে আসলাম। মনাও পড়তে বসে গেছে। মেয়ে বারান্দায় বসে পড়ছে, আর বাবা আর ছেলে দুজনে ঘরে ঘুমাচ্ছে। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আর আমার ছেলে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে আমার মুখের দিকে, যে মা কী কথা বলছে। তো যাই হোক, তো বাবা ছেলে দুজনেই ঘরে ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি ছাদে। ভাবলাম কি, সকাল সকালই ছাদটা পরিষ্কার করি। তো প্রথমে না কথা ছিল আমাদের ছাদে প্যান্ডেল হবে, জানো তো। কিন্তু সবার কথা চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশান হলো আমার জায়ের বোনের যে সামনে জায়গাটা আছে ওখানে প্যান্ডেল হবে। যখন হবে তোমাদেরকে তো সব কিছু দেখাবই। তো তাই তোমাদের দাদাভাই বলছিল ছাদটা পরিষ্কার করার কোনো দরকার নেই। কিন্তু বিশ্বাস করো, ছাদটার অবস্থা এত খারাপ হয়ে আছে, এত নোংরা হয়েছে। প্রায় 1 মাসের ওপরে হয়ে গেল ছাদটা ঝাড় দিই না, আর গাছপালাগুলোও সব জঙ্গল ভর্তি হয়ে গেছে গাছের গোড়া গোড়ায়। তো ভাবলাম এসছি যখন, এই সকালবেলা মোটামুটি 7টা বাজে, 1 ঘন্টা যদি আমি এখানের কাজ করি তাহলে আমার এই কাজটা সকাল সকাল হয়ে যাবে। তারপরে গিয়ে নিচে যা জামা কাপড় ধোয়া টোয়া এই কাজ আছে সেগুলো করব। দেখো, শুধু এখানের টপ কটা সরিয়ে ঝাঁট দিয়েছি তাই কত নোংরা। তাহলে বুঝতে পারছো পুরো ছাদটায় কী পরিমাণে নোংরা পড়েছে। আর এখন তো শীতকালের সমস্ত ফুলের সিজন চলেই যাচ্ছে, গাছ কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে। তো আমি কিছু কিছু গোলাপের ডাল, চন্দ্রমল্লিকার ডাল, ডালিয়া গাছের ফুল যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে সব কেটে কেটে দেখো ফেলে দিলাম। আর গোলাপগুলোকে এই সময় একটু কাটিং করে দিলে না, এখনও তো ঠান্ডা ঠান্ডা আছে, নতুন ডালপালাও বেরাবে আর ফুলও ফুটবে। তাই ভাবি, আগে একটা সময় ছিল কত গাছপালার যত্ন করতাম। মানে দিনের ম্যাক্সিমাম টাইমটা আমার এই গাছপালা নিয়েই কেটে যেত। তোমরা তো দেখেইছো, যখন আমার ছাদ ছিল না নিচেও আমি কত গাছ লাগাতাম। আর এখন সময়ের অভাবে মানে এই গাছগুলোকে একটু যত্ন আত্তীয় করা হয় না। বাবা মুখে হাত দেয় না বাবা। তো যাই হোক, দেখো এখানে তো মোরগ ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, ওই মোরগ ফুল না কি যেন একটা ফুল বলে, যাই হোক। তো সেগুলোকে একটু সব গোড়াগুলো পরিষ্কার করে দিলাম। আর এই দেখো, এতটা নোংরা শুধু ওইখানের টপ কটাকে সরিয়ে হয়েছে। এবারে এই দিকের ছাদটা ঝাড় দেবো। জবা গাছগুলো তো এর আগেই আমার যা সব ঠিকঠাক করে দিয়েছে। আর জানো তো, ছাদ সব থেকে বেশি নোংরা হয় ছাদে যখন গাছপালা থাকে না, সব থেকে না ছাদ বেশি নোংরা হয়। এই জল দেওয়া বলো, মাটি বেরিয়ে আসে, ছাদ কাদা কাদা হয়ে থাকে, ছাদ কিন্তু খুব নোংরা হয়। আর ধুলো নোংরাতেও ভর্তি হয়ে যায়। জবা গাছগুলো সব ওই পাশ থেকেই রেখেছি, যেহেতু ছাদে প্যান্ডেল হবে না, সরানোর কোনো ব্যাপারও নেই, শুধু আমি এই গাছটাকে নিয়ে আসলাম। এটা হচ্ছে বেলফুল গাছ, সুন্দর কাটিং করে দিয়েছিল আমার যা। তো সুন্দর এটার মধ্যে না ডালপালা বেরিয়েছে, তাই ভাবলাম একটু সামনের দিকে রাখি, ফুল ফুটলে সামনে দিয়ে দেখতে ভালো লাগবে। তো সেই কারণে এই গাছটাকে সামনে রাখলাম। এখন পুরো ছাদটা ভালো করে ঝাড় দিয়ে ভাবছি ছাদটাকে একটু জল দিয়ে ধুইয়ে দেবো।
এই গরম শুরু হলো আর আমারও কাজের একটা আলাদাই এনার্জি চলে আসে জানো তো। একটু সকাল সকাল উঠবো, তাড়াতাড়ি করে বেশ কাজ করব, অনেক কাজ করা যায় সংসারের, আমার খুব ভালো লাগে। এই যদি শীতকাল থাকতো মানে ঠান্ডাটা বেশি থাকতো আমি মোটেও উঠতাম না, তাতে কাজটা হলে হতো না হলে না হতো। আর যেহেতু দেখো এই সময়টা না প্রচুর ধুলো ওড়ে কিন্তু, সব গাছপালার ডালপালাগুলো শুকিয়ে যায়, এমনি নোংরাও হয় আর সাথে কিন্তু খুব ধুলোও হয়। আর দেখেছো ছাদের মধ্যে কত মাটি জমা হয়েছে, এগুলোকে ঝাড় দিয়ে পুরো একদম ট্যাঙ্কের এক কোণা দিয়ে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই ওগুলোকে পরে নিচে নামিয়ে দেবে। আর এখন এবার বালতি করে জল নিয়ে আসবো, ঝাঁটা দিয়ে জল দিয়ে ছাদটাকে পুরো ধুইয়ে দেবো, মানে যতটা ধোয়া সম্ভব, কারণ অনেক জল লাগবে। আর সত্যি কথা বলতে সেরকম এখন না ওই কোমর পায়ে একটা জোরও পাই না, কোমরে তো অস্বাভাবিক ব্যথা, তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না। এইটুকুনি ছাদ ঝাঁট দিতে গিয়ে আমি যেন পুরো হাঁপিয়ে গেছি। তো এইটুকুনি মানে কাজ করতে গিয়ে একটু একটু কাজ করি আর হাঁপিয়ে যাই। এই যে কবালতির জল টেনে আমি যে ধুইয়েছি না, পুরো মানে হচ্ছে কোমর পিঠ যন্ত্রণা হয়ে গেছে। এসে কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে, সবাইকে আগে ঘুম থেকে তুলে দিলাম, কারণ মেয়ে তো পড়তে বসেছিল আর ওদিকে ছেলে দেখি জেগে আছে, আর ছেলের বাবা তো রীতিমতো নাক ডাকছে। ওকেও তুলে দিলাম, বললাম তাড়াতাড়ি করে নিচের বিছানাটা তুলে একটা কাজ করো, বাসি ঘরটা ঝাড় দিয়ে দাও। তো তোমাদের দাদাভাই বলল কলে গিয়ে কাজ করতে বসার আগে তুমি আগে একটু চা বিস্কুট খেয়ে নাও, কারণ কেন জানো তো এখন আমার খাওয়া দাওয়ার কোনো সময় থাকে না। সেই কারণে সকালবেলা করে প্রত্যেক দিন চায়ের সাথে 3-4টে বিস্কুট খেয়ে নিই, মানে এরপরে আমাকে সারাদিন না খেতে দিলেও আমার কোনো কষ্ট হয় না, কিন্তু সকাল টাইমটা না আমার প্রচণ্ড খিদে পায়। তোমাদের দাদাভাই চা করলো, চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে কলপাড়ের যা কাজ থাকে আমার, সিঁড়ির ঘর ধোয়ানো, কাচাকাচি করা, ছেলের জামা কাপড় সব কিন্তু হয়ে গেছে। ওগুলো করে এসে দেখলাম হাতে অনেকটা টাইম আছে, 9টা 10-15-র মধ্যে আমার ওদিকের কাজ হয়ে গেছে। তারপরে ভাবলাম বারান্দার দিকের কাজ তো প্রায় সব কমপ্লিটই হয়ে গেছে, ঘরটা তো আর ঝাড়া হয়নি, তো ভাবলাম যে ঘরটা আজকে ঝেড়ে নিই। তো সেই হিসাব করেই কিন্তু তাড়াতাড়ি কাজে হাত দিয়ে দিলাম, ছেলেকে দিয়ে আসলাম জায়ের ঘরে, আর তারপরেই দেখো এখানে ঝাড়াঝাড়ি করতে নিয়েছি। ঘরটা ঝাড়াঝাড়ি করতে সত্যি কথা বলতে সেরকম একটা মানে পরিশ্রম হয় না জানো তো। আর এর আগেই তো আমি টেডি বিয়ারগুলো মোটামুটি যা যা শোপিস আছে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সকাল সকাল ঘরটা ঝেড়ে নিয়েছি, আর শীতের যা জামা কাপড় আলনায় ছিল সেগুলোকে সব তুলে নিলাম। তারপরে দেখো এখন এখানে সাজানো গোছানোর কাজ চলছে। এই র্যাকটা লাগানোর পরেই মেয়ে বলেছিল মা র্যাকটা যেদিনকে সাজাবে আমি সাজিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে। আসলে কি বলো তো, মনাকে এখন একটু একটু করে কিন্তু কাজ করতে আমি দিই, কারণ নিজে আমি চাই যে আমি যেমনভাবে গুছিয়ে গাছিয়ে কাজ করি আমার মেয়েও যেইটুকুনি কাজ শিখবে সেইটুকুনি যেন গুছিয়ে গাছিয়ে করতে পারে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কিন্তু সাজিয়ে গুছিয়ে ও র্যাকটাকে করেছে। তো আমি দেখো এই নতুন নতুন যেগুলো অনলাইন থেকে ফুল কিনেছিলাম এর আগে তোমাদের দেখিয়েছিলাম না, আমি কিন্তু আজকেই সব বার করে দিয়েছি। ভেবেছিলাম বাবানের অন্নপ্রাশনের কয়েকদিন আগে এগুলো লাগাবো, তো আমার মেয়ে বলল মা একেবারেই করে নাও, ভাইয়ের অন্নপ্রাশনের আগে আরেকবার একটু সব কিছু ঝেড়ে মানে মুছে টুছে নেব, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইগুলো এইটা কি ভেতরে ঢুকিয়ে দেবো? হ্যাঁ, না এইটা দে, গাছটা কোথায়, ও গাছটা তো ওইখানে দিবি, দে ড্রেসিং টেবিলের ওপরে দে, টেডি বিয়ার তো অত দেবো না। আর মেমেন্টাগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? মানে গাছটা ওই কোনায় নিয়ে যা, তোর ফটোর ওখানটায় দেখ না কিরকম লাগছে, তারপরে গণেশ ঠাকুরটাকে রাখ। আমার যা যেই গাছটা আমাকে দিয়েছিল, মানে আমাকে না সরি মেয়ের জন্মদিনের দিন দিয়েছিল, গাছটা আমার খুব পছন্দ, কিন্তু গাছটা জানো তো ওইখানে মানে এই র্যাকটার মধ্যে একটুও ভালো লাগছিল না, ওপরটায় রেখেছিলাম এসির মধ্যে একদম ঢুকে যাচ্ছিল। সেই কারণে শোকেসের ভেতর থেকে অনেক ছোট ছোট শোপিস আছে, তো সেগুলোকে সব বার করলাম, দেখো সুন্দর করে কিন্তু মেয়ে সাজিয়ে দিয়েছে। তোমরাও জানিও হ্যাঁ কমেন্ট করে কেমন লাগছে র্যাকটা লাগানোতে। সত্যি কিন্তু পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে জানো তো। আমি এটা অনলাইনে অনেক দিন আগে দেখে রেখেছিলাম, তখনই ভেবেছিলাম এটা আমি ঘরে লাগাবো, তবে সেরকম পজিশন পাচ্ছিলাম না, তো সেই কারণে লাগানো হয়নি। তারপরে তোমাদের দাদাভাইকে বলার পরে বলল এসির নিচ থেকে লাগাবো, দেখতে ভালো লাগবে।
র্যাকটা গোছানো হয়ে গেছে, আর বারান্দার দিকটাও কিন্তু অগোছালো হয়ে আছে, ওদিকটাও এখনও করা হয়নি। কারণ আগে ভাবলাম ঘরটা করে নিই, কারণ খুব তাড়াহুড়ো করে করছি। আর দিদি সকালবেলা একবার পাশের ঘরে কাজ করে এসছিল, তো আমি দিদিকে বললাম, দিদি তুমি পাশাপাশি এখানে আরও তোমার 2-3টে বাড়ি আছে, তুমি ওই বাড়িগুলো কাজ করে তুমি শেষে আমার বাড়িতে আসো। তো দিদি বলল, তো মোটামুটি 1টা-1:30টার মধ্যে কিন্তু আমি 1টা নাগাদ আমি চলে আসবো। তাই আমি বললাম ঠিক আছে, আমার ততক্ষণে সব কিছু হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু একটু রিল্যাক্সে কাজগুলো করছিলাম, অতটা তাড়াহুড়ো ছিল না। তো ঘরটা তো মোটামুটি হয়েই গেছে সাজানো গোছানো, শুধু বিছানার চাদরটা চেঞ্জ করা বাকি। আর এই দেখো, এই গোলাপটা যে কিনেছিলাম, ওই গোলাপটাকে আমি টিভির এখানটায় রাখলাম। আর যেই গাছটা আমার যা দিয়েছিল আমাকে, ওই গাছটা ভাবছি আমি সোফার ওপরে যে জানলাটা আছে ওখানে রাখবো। এই গোছাগুছি করতে করতেই দেখো বেজে গেল 12টা, 12টা 10 বাজে। তার মধ্যেই দেখলাম এসছে বাবা। ছেলের যেহেতু ঠান্ডা লেগেছে, সেদিনকে বলছিলাম শরীর খারাপ, বাবা এসছে ছেলেকে দেখতে। তবে জানো তো, আমার বাবা মা দুজনেরই তো বয়স হয়ে গেছে, আর ছেলে এখন এত দুষ্টু হয়েছে, কোলে উঠে এত লাফালাফি করে, বাবা তাই বলছিল আমি মনে হয় ওকে আর বেশি দিন কোলে নিতে পারবো না, কারণ ও যা লাফালাফি করে আর শুধু বাবার চশমাটা ধরে টানাটানি করে। আসলে কি বলো তো, ছেলে খুব দুষ্টু হয়ে গেছে। যতটা শান্ত ছিল না, ততটা কিন্তু শান্ত নেই। আমি তোমাদের সঙ্গে কথা বলছি না, চুপ করে আমার সামনে শুয়ে আছে। তো যাই হোক, দেখো এদিকে বাবা আসলো, বাবাকে একটুখানি চা করে দিলাম। আমরা সকালবেলায় খাবার খেলাম। খাবার বলতে মনা আর তোমাদের দাদাভাই দুজনে খেলো ম্যাগি, আর আমি খেলাম ছাতু। তো আর কিছু খাইনি, যেহেতু সকালবেলা চা বিস্কুট খেয়েছি। তো ওই বাবা চলে যাওয়ার পর একটুখানি কফি খেলাম, কফি করেছিলাম, তারপরে আমি ছাতু খেয়েছিলাম। তো সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, রান্নাঘরটা এখনও গোছানো হয়নি। তার মাঝখানেই আমার যা বললো ছেলে নাকি কান্নাকাটি করছে, ঘুমিয়ে পড়ছে, ওদের ঘরে কিছুতে ঘুমাচ্ছে না। তো আমি সেই কারণে ভাবলাম যে আগে একটা কাজ করি, বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। বিছানার চাদরটা চেঞ্জ করে দিলেই আমার তো ঘরদুয়ার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। মেয়ে কিন্তু সকালবেলায় আগে ওগুলো তোমাদের সঙ্গে ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, ওগুলো আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম। মেয়ে এসিটা পরিষ্কার করে দিয়েছিল, পাখা পরিষ্কার করে দিয়েছিল, তো চেয়ারটা বিছানায় নিয়ে, তো সব কিছু ঝাড়ামোছা আমার কমপ্লিট। আর আলনার জায়গাটা দেখো কি ভালো লাগছে দেখতে, শীতের পোশাকে না পুরো ভর্তি হয়েছিল, অনেক নামানো ছিল। আর ঠান্ডা যেহেতু কমে গেছে, একটা একটা করে সবার রেখেছি গায়ে দেওয়ার মতো, আর সব আমি ঢুকিয়ে দিয়েছি। বাবানের অন্নপ্রাশনের আগে ভেবেছিলাম কম্বলগুলো তুলে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই বলল এখন তুলো না, কারণ লোকজন থাকবে, রাত্রিবেলায় বিছানাপাটি পাততেও লাগবে, আর যদি ঠান্ডা লাগে রাত্রিবেলায় তখন গায়ে দেওয়ার মতো কিন্তু কিছু পাবো না। তার থেকে কম্বলগুলো এখন থাক, দোলটা পার হলে তারপরে তুলে দিও। ওদিকে আমি আর মেয়ে দুজনে মিলে ঘরের দিকের কাজ করছি, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই দেখি হঠাৎ মগের মধ্যে সার্ফের জল করে নিয়ে টেবিলটাকে পরিষ্কার করছে। আসলে কী বলো তো, সংসারের কাজ সবাই মিলে একটু হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার আবার রান্নাবান্নাও আছে এদিকটায় করতে হবে। এই যে মেয়ে সব বিছানাপাটি তুলে একদম সব গুছিয়ে দিয়েছে, আর বাবা তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তার মাঝখানে কাজ করতে করতে দেখলাম আবার এসছে জামাইবাবু। জামাইবাবুকে দেখে আমার আবার একটা মনে পড়লো, সকালবেলায় আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে চলো না মেশিনটা বার করে আমার শাশুড়ি মায়ের ঘরে রাখি, তোমাদেরকে দেখাবো। আমার শাশুড়ি মায়ের ঘরে না নতুন করে চাল বানানো হয়েছে, তো খুব শিগগিরই আমার শাশুড়ি মায়ের ঘরটাও রেডি হয়ে যাবে। তো আমি ভাবলাম কি মেশিনটা আমার শাশুড়ি মায়ের ঘরে রেখে আসি, তাহলে আমার বেসিনের সামনেটা অনেকটা জায়গা পাবো, ফাঁকা ফাঁকা থাকবে। সিলিন্ডারটা, বেসিন মানে মেশিনটা, এগুলো আমি রেখে দিয়ে আসি। শাশুড়ি মায়ের ঘরেই ওগুলো থাকবে, কারণ ওনার ঘরটা তো ফাঁকাই থাকবে, অসুবিধা হবে না। আর দেখো বেসিনের সামনেটা কতটা বড় লাগছে। জামাইবাবু এসছে, মেশিনটা বার করলাম, আবার করলাম একটুখানি চা। তো এদিকে ঘরে তো ছেলেকে শুইয়ে দিয়েছি, ঘর পরিষ্কার হয়ে গেছে, সেই কারণে দরজা দিয়ে রেখেছি, ছেলে ঘুমাচ্ছে। ভাবলাম মেশিনটা যখন বেরিয়েই গেছে, তাহলে এই বেসিনের সামনেটাও আমি পরিষ্কার করে দিই। এদিকটা তো ঝাড়া হয়নি, তবে নিচের টাইলসগুলো মোছার মতো আর টাইম পাইনি, ওটা ভাবছি কালকে করব। কালকে যদি পারি করব, কারণ কালকে আমার আবার একটু কলকাতার দিকে যাওয়ার কথা আছে। যদি সময় হয় তো করব, না হলে হয়তো আর হবে না। যাই হোক, দেখো এখানে সুন্দর করে ঝেড়ে নিলাম, ঝুলগুলো শুধু ফেলে নিলাম। আর এখন খুব তাড়াহুড়ো করে করছি, এরপরে আমি ঘরটা ঝাঁপ দিয়ে নেব, কারণ দিদি চলে আসবে তোমাদেরকে বললাম। আর দেখো এই জায়গাটা কিন্তু আমার অনেকটাই বড়। আলুর ঝুড়িটাকে ওই কোণা দিয়েই রেখে দেব, আর জলের ফিল্টারটা যেখানে আছে সেখানেই থাকবে, আর এরকমই কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকবে। মেশিনটা থাকলে দেখো কতটা জায়গা নষ্ট হয় এই জায়গাটায়। আসলে
আসলে আমার ঘরটা অনেকটা ছোট তো, আর জিনিস হয়ে গেছে বেশি, এখন কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আরও জিনিসপত্র মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে গোছাগাছি যতক্ষণ না করতে পারছি না, মনে হচ্ছে শান্তি হচ্ছে না। খাবার টেবিলটাকেও আমার শাশুড়ি মায়ের ঘরে ঢুকিয়ে দিয়ে আসবো এই অনুষ্ঠানের আগেই। মাঝখানে দিদি চলে এসছে, দেখো এখনও আমার এতগুলো মতো 1 গামলা মতো কাচার বাকি আছে, এগুলো কাচবো। আর দিদি চলে এসছে, বাসন মাজা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, আমার এদিকের মোটামুটি কাজ শেষ। তো তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের দিকে, ভাবলাম ও আস্তে আস্তে আমি একটা কাজ করি, কিছু জামা কাপড় আছে সেগুলোকে সব কেচে কুচে একেবারে মেলে দিয়ে আসি। মনা ছাড়া আমাদের ঘরে আমরা দুজন জানো তো খুব একটা চিকেন পছন্দ করি না। সত্যি কথা বলতে আগে চিকেন খুব খেতে ভালো লাগতো, কিন্তু এখন না মনে হয় মাছটাই বেশি ভালো লাগে। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে মাটন রান্না করা সেটা হচ্ছে মাসে 1বার কি 2বার, কিন্তু প্রত্যেক সপ্তাহে চিকেনটা রান্না হয় মেটার জন্য। তো তোমাদের দাদাভাইকে আজকে বললাম একটা কাজ করো, আমাদের জন্য একটু স্টমাক আর মেটে নিয়ে আসো, আর মেয়ের জন্য একটু চিকেন নিয়ে আসো। তো মেয়ের জন্য ওই 100 টাকার মতো চিকেন নিয়ে আসলো, আর আমাদের 100 টাকার মধ্যে ওই স্টমাক আর মেটে দিয়ে নিয়ে এসেছিলো। তো ভাবলাম এটাই একেবারে রান্না করি, একসঙ্গে রান্না করি, কারণ আলাদা আলাদা করে রান্না করতে গেলে আবার ঝামেলা। তো দুটোকে একসঙ্গে রান্না করি, সেই কারণে আজকে আর স্টমাক আর মেটেগুলো আলাদা করে ভেজে নিই। তো এখানে যা যা মশলা লাগে চিকেনের জন্য সব কিছু দিয়ে দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এদিকে আমি দেবো অল্প করে আলু, আলু না দিলে তো ভালোই লাগবে না। তো আমি আলুটা ভাজতে না প্রথমে ভুলে গেছি, আলাদা কড়াইতে বসিয়ে দিলাম আবার আলু ভাজাটা। আর এখানে দেখো মশলাটা কষিয়ে তেল ছেড়ে এসছে, তো এখানে আমি দিয়ে দিলাম একেবারে চিকেন, স্টমাক মেটে সব দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে কষাবো, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাবো, একটু গা মাখা করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো নামিয়ে নিলাম। বেশি কিন্তু আজকে একটা তেল হয়নি, ঝালটাও কমই দিয়েছি, খুব একটা বেশি দিইনি। রান্নাবান্না আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করলাম, গতকালকের অল্প একটু ওই দেখো বাটিতে ডাল আছে, পেঁয়াজ কলি আলু ভাজা করলাম। আর এখানে বসিয়েছি পালং শাক। তোমাদের দাদাভাই তো পালং শাক খেতে খুব ভালোবাসে, তবে জানো তো আমার শীষ পালংটা খেতে ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই খায় না বলে শীষ পালংটা আমাদের ঘরে আনা হয় না। তো এখানে পালং শাক নিয়ে এসছে, এখানে আমি আলু, বেগুন, কুমড়ো, বড়ি সব দিয়ে পালং শাকের ঘন্টটা রান্না করতে নিয়েছি। ব্যাস, এরপরে খাওয়া দাওয়া করে আবার কথা হচ্ছে চলো সেই রাত্রিবেলায়। কি হয়েছে? এত কেন বকবক করছো? বুবু কই? তুমি হাঁপিয়ে গেছো? কথা বলতে বলতে হাঁপিয়ে গেছো? বাবান, বাবান, হাঁপিয়ে গেছে আমার বাবাটা। আর কথা বলবে না, ক্যামেরা অন করা তো সামনে, আর কথা বলবে না, বন্ধ হয়ে গেছে, ব্যাস স্ট্যাচু। সারাক্ষণ এখন শুধু এইরকম কথা বলতে থাকে। আর কথা বলবো না। পটি করেছিল, পটি পরিষ্কার করে দেওয়ার পর থেকেই ব্যাস লাফালাফি। একটা ঘুম দিয়ে উঠলো, বাজে মনে হয় এখন 11টা মতো বাজতে যায়, তাই না? আজকে প্রায় 1টা 2টো অবধি জাগবে, কারণ এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, আধ ঘন্টা মতো। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ঘুম থেকে উঠলো, মনা বাইরে পড়তে বসেছে, আর আমি ছেলেকে নিয়ে ঘরে বসে আছি। আর পায়ে তোমাদের দাদাভাই ক্রেপটা বেঁধে দিয়েছে, ভিডিওর কাজ করছিলাম। এখন ও শুয়ে আছে, আমি ভিডিওতে কথা বলবো কি, ও নিজেই কথা বলাতে ব্যস্ত। তাই তো বাবা, আর কথা বলবে না। এই যে ক্যামেরা অন হয়েছে না, আর কথা বলবে না। এই যেই বন্ধ করে দিয়ে আমি ভয়েস করতে বসবো, আবার বক বক করবে।
ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকে এই অবধিই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। পাপা টাটা করে দাও। টাটা।